শুভেচ্ছা সবাইকে। অনেকেই ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স আছে এটি আমরা জানি, কিন্তু এই মাস্টার্সটি এখন দুটো মাস্টার্সের সুযোগ আছে, যেটি একটি হচ্ছে প্রফেশনাল মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বা এমডিএস নামে পরিচিত, আরেকটি হচ্ছে যেটি আমরা রেগুলার মাস্টার্স অর্থাৎ 1 বছরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স আছে তার সাথেই আপনিও চাইলে মাস্টার্স করতে পারেন। তবে এখানে কিছু পার্থক্য আছে, এই বিষয়গুলো নিয়ে বলবো যেটি আমরা হয়তো সবাই জানি না। প্রফেশনাল মাস্টার্স বা এমডিএস যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি আসলে যে কোনো প্রফেশনালরাই যে কোনো বয়সেই তারা করতে পারেন একটি ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। আবার ঠিক এখন একটি সুযোগ তৈরি হয়েছে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ডিপার্টমেন্ট করছে, যে আমাদের যে রেগুলার 1 বছরের মাস্টার্স প্রোগ্রামটি থাকে নিয়মিত ছাত্রদের জন্য যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়, তো সেইখানে অনার্সের পর অনেক ছাত্ররা তারা হচ্ছে যে অনেক শিক্ষার্থীরা তারা মাস্টার্স কন্টিনিউ করে না। তো সেই জন্য অনার্সের পর মাস্টার্স পর্যায়ে 1 বছরের রেগুলার প্রোগ্রামেই সেখানে আমাদের কিছু আসন ফাঁকা থাকে। তো সেই শূন্য আসনগুলোর বিপরীতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ আরো অন্যান্য অনেক বিভাগই প্রতি বছর তারা রেগুলার মাস্টার্সের স্টুডেন্টদের সাথেই তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে কিছু স্টুডেন্ট নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে নিয়মটি হচ্ছে যারা গত 2 বছর বা 3 বছরের মধ্যে অনার্স শেষ করেছেন তাদেরকেই শুধু এই পরীক্ষাটির সুযোগ দেওয়া হবে এবং মাস্টার্স করার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে প্রফেশনাল মাস্টার্সে আপনি যেই মাস্টার্সের খরচ হচ্ছে প্রায় 3 লক্ষ টাকা ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1.5 বছরের প্রোগ্রামে, কিন্তু আপনি এখানে 1 বছরের রেগুলার মাস্টার্সে যদি ভর্তি হতে পারেন, যারা রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছেন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পড়তে চান, তারা এইখানে একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্টুডেন্টদের মতোই অনেক কম খরচে মাস্টার্সটি করতে পারবেন, যেটি হয়তো আপনার সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মিত খরচ আছে সেরকমের মধ্যে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আপনি ডিপার্টমেন্টে যোগাযোগ করলে জানতে পারবেন। তো এই দুইটি মাস্টার্সের মধ্যে যেহেতু মৌলিকভাবে পার্থক্য আছে, একটি শুধুমাত্র নিয়মিত মাস্টার্সের সাথে যেটি আপনি করতে পারবেন যারা গত 3 বছরের মধ্যে অনার্স শেষ করেছেন, তো তাদের ভর্তি পরীক্ষার ধরনটি একটু আলাদা হয়, আর যারা প্রফেশনাল মাস্টার্স করতে চান এমডিএস প্রোগ্রামটি তাদের ভর্তি পরীক্ষার ধরনটি আলাদা। তো প্রথমে আমি শুরু করছি এমডিএস এডমিশন টেস্টে আসলে কি ধরনের প্রশ্ন আসে। এখানে মূলত 3 ধরনের প্রশ্ন, যদি আপনি রিটেন যেই পরীক্ষাটি হয় সেখানে খেয়াল করেন 3 ধরনের প্রশ্ন আসে, যার প্রথম পার্টটি হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, যেখানে আমরা যে বেসিক ম্যাথমেটিক্সগুলো বুঝি, যেটা আমরা মোটামুটি বেসিক অ্যালজেব্রা বা জিওমেট্রি যেগুলো ক্লাস 9-10 পর্যন্ত করেছি সেই প্রশ্নগুলোই আসে, যেগুলো আপনি অনেক কম্পিটিটিভ এক্সামে দেখতে পান। পার্ট 2 বা যেটা আমরা রিডিং কম্প্রিহেনশন বলছি, এখানে একটা কম্প্রিহেনশনে যেরকম আমরা মাল্টিপল কোয়েশ্চেন্স বা শর্ট অ্যান্সার করি সেরকম একটি প্রশ্ন আসে। আর পার্ট 3-তে রাইটিং স্কিলে বেসিক রাইটিং, অ্যানালিটিক্যাল রাইটিং বা হচ্ছে আমরা যেটিকে ক্রিয়েটিভ রাইটিং বলি সেই ধরনের কিছু প্রশ্ন আসে। তো এই 3টি পার্ট নিয়ে, আর যেটি ভাইবা আছে, আসলে ভাইবাটি খুবই ফর্মাল একটি অ্যারেঞ্জমেন্ট, যেটা আসলে ফর্মালিটিজের মতোই, শুধু আপনার যোগ্যতাটাকে আরেকটুখানি যাচাই করা সেই জায়গাটাই হয়। খুব বেসিক যে প্রশ্নগুলো হয় আপনার প্রফেশন বা সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তো আগে রিটেন টেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো একটু বলি। তো কোয়ান্টিটেটিভ পার্ট নিয়ে খুব বেশি কিছু বলছি না, কারণ বেসিক অ্যালজেব্রা বা জিওমেট্রি এই ধরনের প্রশ্নগুলো যেগুলো আপনার বিসিএস থেকে শুরু করে অন্যান্য যেই ব্যাংক বা অন্যান্য পরীক্ষাগুলোতে যেরকম আসে সেই ধরনের বেসিক অ্যালজেব্রা বা জিওমেট্রি এই প্রশ্নগুলোই থাকে। তো কম্প্রিহেনশনের ক্ষেত্রে যেটা একটা আমরা যেরকম এসএসসি বা এইচএসসি লেভেলেও পড়েছি, যে কম্প্রিহেনশন থেকে আপনার কিছু শর্ট কোয়েশ্চেন অথবা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকতে পারে, যেটা কম্প্রিহেনশনটা আপনি আগে পড়ে তারপরে এই প্রশ্নগুলো অ্যান্সার করবেন, যেটা অনেকটা আইএলস বা অন্যান্য রিডিং টেস্টগুলোতেও হয়। তো সেই জন্যই কম্প্রিহেনশনের এই জায়গাটি আমার মনে হয় যারা ইংলিশে ভালো তারা ভালো মতোই করতে পারবেন। তারপর যেই একটি উদাহরণ আমি এখানে, যেমন এরকম একটি কম্প্রিহেনশন যদি থাকে তার সাথে আপনি হয়তো সেরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা আপনি শর্ট কোয়েশ্চেন যদি থাকে এই কম্প্রিহেনশনের উপর বেস করে আপনি সেগুলো লিখবেন, অফকোর্স ইন ইংলিশ। আর গ্রামার সেকশন যদি থাকে, যেটি আগের এমডিএস পরীক্ষাগুলোতে অনেক সময় ছিল, আবার প্রতি বছর হয়তো নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে তাহলে গ্রামার সেকশনে সাধারণত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স হয়, সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। তো এই জিনিসগুলো আপনারা যারা আইএলটিএস, টোফেল বা বেসিক কম্পিটিটিভ যে কোনো এক্সাম, যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা এগুলোর জন্য প্রিপারেশন নিয়েছেন, বা যারা ইংলিশে ভালো, তাদের এগুলোর ব্যাপারেও খুব বেশি চিন্তিত হবার কিছু নেই। এই জায়গাটিও খুব যাদের ইংরেজির দক্ষতা ভালো আছে, আপনারা যারা আইএলটিএস, টোফেল, জিআরইর মতো বিষয়গুলো পড়ছেন, তাদের জন্য এই বিষয়গুলো খুব একটা কঠিন কিছু হওয়ার কথা নয়। তারপর যেটি হচ্ছে যে রাইটিং স্কিলের যে ডেসক্রিপটিভ অংশ, সেইখানে গ্রাফ, চার্ট বা টেবিল এরকম দেয়া থাকবে, যেটি আপনাকে হয়তো দুটি থাকতে পারে, একটি গ্রাফ একটি টেবিল, অথবা একটা চার্ট একটা টেবিল, এই ধরনের ফরম্যাটে, যেটা আপনাকে অ্যানালাইজ করতে হবে।
সেই গ্রাফ চার্ট বা টেবিলটি দেখে তারপর একটা প্যাসেজ থাকবে যেটি ট্রান্সলেশন মোস্টলি ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, এই একটা প্যাসেজ ট্রান্সলেশন করতে হবে। আরেকটা হচ্ছে যেটা আমরা প্রেসি রাইটিং বলি, যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটি পড়ে আপনি একটা টাইটেল সহ একটা মানে সলিড টাইটেল দিবেন ওই যেই কম্প্রিহেনশন থাকবে। আমি একটি উদাহরণ দেখাবো। আর ফাইনালি একটা অ্যাসে রাইটিং, একটা কম্প্রিহেন্সিভ অ্যাসে লিখতে হবে আপনাকে। তো যেমন ধরুন টেবিল, এইখানে একটি টেবিল দেওয়া আছে যে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট ডেটা, রেমিটেন্সের যেই ডেটা আছে, বা ওডি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই। তো এইখানে ধরুন এরকম একটি টেবিল যদি আপনার প্রশ্নে দেওয়া থাকে, এটিকে অ্যানালাইজ করতে বলা থাকে, তখন আপনি কিভাবে এখানে দেখুন এভরি 10 ইয়ার্স, প্রথম যেটা 1991 থেকে 2016 পর্যন্ত যে ডাটাটি দেওয়া আছে, যে আসলে ওভারঅল এক্সপোর্ট বা ইম্পোর্ট এটার ওভার দ্য ডিকেড কীরকম চেঞ্জ এসছে, কখনো বেড়েছে বা কমেছে, কোনটি বেড়েছে কোনটি কমছে, আপনি এই যে অ্যানালাইসিসটি এখানে দেখে করতে পারবেন কতটুকু বাড়ছে বা কমছে এখানে। তো এই ধরনের একটা টেবিল বিভিন্ন সময়ে এটাও আপনি অ্যানালাইজ করার জন্য দেয়া থাকবে, যেখানে আপনি ওভারঅল কোন কোন ইন্ডিকেটরগুলো বাংলাদেশ ভালো করছে, বা এটা বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে দেয়া থাকবে বেশিরভাগ সময়, এইগুলোর কোনটার ক্ষেত্রে ভালো করছে খারাপ করছে, এই ধরনের একটা অ্যানালাইসিস আপনি একটা ছোট জায়গায় আপনাকে লিখতে হবে। তো এইখানে আসলে প্রশ্ন বুকলেটটা যেটা থাকে সেখানে আপনাকে ওই প্রশ্নের সাথেই অ্যান্সারগুলো লিখতে হয়। তারপর যদি আমরা দেখি যে গ্রাফ কী ধরনের আসে, ধরুন এরকম একটি গ্রাফ দেয়া আছে, যেটি একটি হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট থেকে নেয়া, যে স্পিশিজ এক্সটিংশন নিয়ে, যে আসলে কোন স্পিশিসগুলো কত দ্রুত এক্সটিংক্ট হচ্ছে এখন ওভার দি টাইম। আপনি যদি দেখেন যে প্রথম কয়েক সেঞ্চুরিতে, যেটা 1500 to 1900, মানে যতটুকু আমরা লাস্ট কয়েকশো বছরের ডেটা পাচ্ছি, তো সেইখানে দেখা যাচ্ছে যে আসলে এক্সটিংশন রেট হ্যাজ ইনক্রিজড এক্সপোনেনশিয়ালি, যেটা আপনি যদি বলেন যে ইন লাস্ট 100 ইয়ার্স। তো এরকম করে, এবং কোনটা সবচেয়ে বেশি, যেমন এমফিবিয়ান্স আর গোয়িং এক্সটিংক্ট, যেটা সবচেয়ে অ্যাট আ ভেরি অ্যালার্মিং রেট। তো এইরকম এইটা আপনাকে এই ধরনের একটা গ্রাফকে এক্সপ্লেন করতে হবে, এবং কিছুটা এক্সপ্লেনেশন আমি এখানে ধরেন আপনাদের কিছুটা আইডিয়ার জন্য যে আসলে এইখানে একটা এক্সপ্লেনেশন আমি দিয়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন যেটি কিভাবে এক্সপ্লেন করতে হয়। আবার ধরুন আরেক ধরনের একটা চার্ট যদি দেয়া থাকে, এই ধরনের যে ট্রেন্ডস ইন রেমিটেন্সেস, ওডি এফডিআই এবং প্রাইভেট ক্যাপিটাল ফ্লোজ, যেটা একটু আগে আমি ওডি এফডিআই সম্পর্কে কথা বলছিলাম। তো এরকম একটি গ্রাফ যদি বা চার্ট যদি আপনাদেরকে দেয়া থাকে, যে ওভার দি ইয়ার্স ফ্রম 1990, যে কিভাবে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা রেমিটেন্স এগুলো বাড়ছে বা কমছে, এই জায়গাগুলো আপনি একটা গ্রাফ বা চার্ট দেখে এটাকে অ্যানালাইজ করা, এই ফিগারগুলোকে। তো এই ধরনের একটি অ্যানালাইসিস আপনি করতে পারেন। আর প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রেও যেমন এখানে আপনার একটি প্রেসি দেয়া আছে, যেমন এই প্রেসিসটি পড়ে আপনাকে আসলে লিখতে হবে, যেটাকে আমরা আসলে সারাংশ বলি আর কি বাংলায়, যে একটা শর্ট সামারি তৈরি করা উইথ সুইটেবল টাইটেল অফ দিস প্যাসেজ, যে আপনাকে এই প্যাসেজটি আসলে পড়ে আপনি এটা কি সম্পর্কে লেখা সেইটার একটা টাইটেল এবং একটা ছোট সামারি করে দেয়া। এমডিএস এর পরীক্ষা আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যে ভাইবা সেকশন যেটি আছে, এখানে খুব বেশি আপনার সাবজেক্টিভ কোয়েশ্চেন করা হবে না, বা কম্পিটিটর যারা অ্যাডমিশন প্রত্যাশী থাকেন তাদেরকে আসলে অনেকটা তাদের ব্যাকগ্রাউন্ড, তারা কোথায় পড়াশোনা করেছেন, কোন বিষয়ে পড়াশোনা করেছেন, এখন কোন প্রফেশনে আছেন, কেন ডেভেলপমেন্ট স্টাডিজ পড়তে চান, এই বিষয়গুলোতেই বেসিকলি অনেকটা, যেটা আপনি যে কোনো জব ইন্টারভিউ বা এই জায়গাগুলোতে, যেহেতু এটা প্রফেশনালদের জন্যই মূলত ডিজাইন করা, সো এই ধরনের প্রশ্নই বেশি থাকবে, অনেক বেশি সাবজেক্টিভ কোয়েশ্চেন এখানে খুব একটা করা হবে না, বা ওভারঅল কিছুটা বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে আপনার কিছু আইডিয়া হয়তো জানতে চাওয়া হতে পারে, তবে সেটা খুব বেশি সাবজেক্টিভ হবে না। তারপর আসছি এমএসএস এডমিশন টেস্টের বিষয়টি। তো এখানেও একটি এডমিশন টেস্ট হয়, যেখানে সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন থাকে, যেটা বিষয়ভিত্তিক প্রশ্ন আমরা বলি, এবং এখানে চারটি সাবজেক্টে প্রায়োরিটি দেওয়া হয়। একটি হচ্ছে ইকোনমিক্স, অ্যান্ড দেন পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, দ্য থার্ড ওয়ান ইজ সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, অ্যান্ড দেন রিসার্চ ম্যাথোডোলজি। তো এই বিষয়গুলোতে অনেকেই যারা সোশ্যাল সায়েন্স থেকে আসবেন তাদের কম বেশি ধারণা থাকলেও, যারা সোশ্যাল সায়েন্সের বাইরে থেকেও যেহেতু পরীক্ষা দেওয়ার সুযোগটি আছে, তাদের হয়তো সবার সেই ধারণাটি নাও থাকতে পারে। আমি জাস্ট কিছুটা ধারণা দিচ্ছি যে আসলে কোন কনসেপ্টগুলো আপনাকে জানতে হবে। এইখানে একটি বিষয় মনে রাখতে হবে, যে এখানে প্রশ্নটি আপনার শর্ট কোয়েশ্চেনের মতো করেই বেশিরভাগ সময় আসতে পারে, খুব একটা এমসিকিউ হয়তো নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কনসেপ্টগুলোকে ভালো মতো বুঝতে হবে, কারণ ওই কনসেপ্টের উপরে বাংলাদেশের কনটেক্সটে আপনার প্রশ্নগুলো থাকবে। যেমন ধরুন ইকোনমিক্সের অনেকগুলো বেসিক কনসেপ্ট আছে আমরা জানি, এখানে আমি কিছুটা আইডিয়া দিয়েছি
এই লিস্টে আসলে বেসিক আইডিয়াগুলোর জন্য মোস্টলি এই ইম্পর্টেন্ট আইডিয়াগুলো আপনি দেখতে পারেন, তবে আরও বেশি অনেকগুলো যে কনসেপ্টগুলো আপনার মনে হয় তারপর আপনি সেই ধরনের ইকোনমিক্সের, আমরা যেগুলো বলি মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের বেসিক কনসেপ্টগুলো আপনাকে জানতে হবে। যেমন বলছিলাম যে একদম বেসিক হচ্ছে ডিমান্ড সাপ্লাই, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, জিএনপি, ইকোনমিক গ্রোথ, অপরচুনিটি কস্ট, ইনডিফারেন্স কার্ভস, তারপর ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, বিশেষ করে ফিসকাল পলিসির মধ্যে আমাদের বাংলাদেশের বাজেট, মনিটারি পলিসির মধ্যে আমাদের বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসিগুলো ডিক্লেয়ার করে, মানি সাপ্লাই, তো মনিটারি পলিসির এক্সপেনশনারি বা কন্ট্রাকশনারি মনিটারি পলিসিস, মার্কেট ইকোনমি, মার্কেটের যে বিভিন্ন টাইপসগুলো আছে, এই সব ইত্যাদি বিষয়গুলো নিয়ে, ইন্টারন্যাশনাল ট্রেডের মতো বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো আপনাদের ধারণা থাকতে হবে। ইকোনমিক্সের বেসিক কনসেপ্টগুলো এইগুলো নিয়ে শর্ট কোয়েশ্চেন হবে। আপনি আরও যে ধরনের বেসিক কনসেপ্ট আছে এগুলো জাস্ট একটা ইন্ডিকেটিভ এক্সাম্পলস, আপনাকে সেগুলো জানতে হবে। ঠিক তেমনি আপনার পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে আমরা জানি যে কম বেশি আমরা এই বিষয়গুলো অনেক সময় আমাদের যারা এইচএসসি লেভেলেও, হায়ার সেকেন্ডারি লেভেলেও পলিটিক্সে বা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তাদেরও এই বিষয়গুলো জানা থাকতে পারে, যে ব্রডলি গভর্নমেন্ট, রিজিম টাইপস, ডেমোক্রেসি, অথরিটেরিয়ান রিজিমস, পলিটিক্যাল আইডিওলজিজ, সোশ্যালিজম, মার্কসিজম, এভরিথিং, যেগুলো আপনি যতটুকু যে আইডিওলজিগুলো, কমিউনিজম, যে আইডিওলজিগুলো আমরা কমনলি জানি, অ্যাবাউট সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, পলিটিক্যাল ফ্রিডম, কনস্টিটিউশন, ক্লায়েন্টালিজম, তারপর ইনস্টিটিউশনস কি, পাওয়ার কি, লেজিটিমেসি কি, তো গুড গভর্নেন্স বা গুড গভর্নেন্সের মধ্যে যেরকম ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো আছে, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, রুল অফ ল, এই সব বিষয়গুলোতেই আপনাকে কম বেশি জানা থাকতে হবে, যাতে আপনি এই ধরনের যেই ধরনের ডেসক্রিপটিভ প্রশ্নই আসে সেটা বাংলাদেশের কনটেক্সটেই মোস্টলি হবে, যে বাংলাদেশের ডেমোক্রেসি, কনস্টিটিউশন, পার্লামেন্ট, এইসব নিয়েই প্রশ্নগুলো হবে। তো সেই জিনিসগুলোর জন্য আপনি মোটামুটি লিখতে পারেন, সেই আইডিয়াটা থাকতে হবে। সোশিয়োলজি এবং অ্যানথ্রোপোলজি তো এখানকার যে বেসিক কনসেপ্টগুলো আছে, আবারও বলছি যে এই লিস্টের বাইরেও আপনি অনেক কিছু পড়তে পারেন। অবশ্যই এই লিস্টটি হচ্ছে একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য। এখানে আপনি কালচার, ল্যাঙ্গুয়েজ, কালচারাল রিলেটিভিজম, রেস, এথনিসিটি, মডার্নিজম, পোস্ট মডার্নিজম, মডার্নাইজেশন, ডেভেলপমেন্টের সাথে এগুলোর প্রত্যেকটা রিলেশনশিপ আছে, জেন্ডার রোলস, ফেমিনিজম, এই বিষয়গুলো আপনারা ব্রডলি পড়তে পারেন এই লিস্টটি দেখে। এবং ফাইনালি যেটি বলছিলাম যে রিসার্চ ম্যাথোডোলজিতে বেসিক আইডিয়াটা আপনার থাকতেই হবে, কারণ ডেভেলপমেন্ট স্টাডিজের রিসার্চের বিষয়ে প্রায়োরিটি দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে রিসার্চ ম্যাথোডোলজিতে আপনার কোয়ান্টিটিভ ম্যাথোডোলজির মধ্যে সেখানে স্যাম্পলিং টেকনিক্স, কোয়েশ্চেনের সার্ভে কীরকম হয়, রিগ্রেশন মডেলসে কী কী বিষয় থাকে, কীভাবে একটা রিগ্রেশন মডেলস তৈরি করতে হয়, একদম সিম্পল রিগ্রেশন হলেও, লিনিয়ার রিগ্রেশন হলেও, এবং কোয়ালিটেটিভ মেথডসগুলো নিয়েও আপনাকে সেখানে কী ধরনের স্যাম্পলিং মেথডস ইউজ করা হয়, ইন্টারভিউজ, এবং ইন্টারভিউজের মধ্যে কি ইনফর্ম ইন্টারভিউজ, ইনডেপথ ইন্টারভিউজ সেগুলো কেমন হয়, তার জন্য কীভাবে চেকলিস্ট তৈরি করতে হয়, ফোকাস গ্রুপ ডিসকাশন কীভাবে করতে হয়, স্টেক হোল্ডার অ্যানালাইসিস থাকলে সেটি কীভাবে করতে হয়, এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ফিরে জানতে হবে। তো এই বিষয়গুলোই আপনার রিটেন টেস্টের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আশা করছি যে যারা এমডিএস বা এমএসএস এই যে কোনো একটি পরীক্ষায় দিতে যাবেন তাদের এই প্রিপারেশনগুলো আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।